মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের গল্পটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্র, মন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্র, মন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। হঠাৎ সন্ধ্যেতে পূর্বে আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন সহদেবপুরের ত্রাস। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। গল্পটির কলমে অনন্যা চৌধুরী, প্রধান চরিত্রে তারানাথ। শুরু হচ্ছে আজকের নিবেদন, সহদেবপুরের ত্রাস। তারানাথ তান্ত্রিক হাঁটতে হাঁটতে সহদেবপুর গ্রামে গিয়ে উপস্থিত হতেই উপলব্ধি করতে পারলেন সেই গ্রামের বুকে সাংঘাতিক কোনো অপশক্তির প্রাদুর্ভাব ঘটেছে। একটু খোঁজখবর নিয়ে তিনি স্থানীয় দুই পুরুষের কাছ থেকে শুনলেন বিগত 3 রাত যাবৎ তাদের গ্রামের বুকে নাকি কোনো কালো ছায়ামূর্তির আগমন ঘটেছে এবং সেই ছায়ামূর্তি নির্মমভাবে গ্রামের সকল গবাদি পশু সহ ছোট বড় বিভিন্ন জীবজন্তুর কণ্ঠনালী ছিন্ন করে তাদের আকণ্ঠ রক্তপান করছে। হঠাৎ করে সহদেবপুর গ্রামের বুকে কোন ত্রাসের সৃষ্টি হলো? সে কালো ছায়ামূর্তি আসলে কি? আরও কোনো বড় বিপদের অশনি ঝঞ্ঝা নেমে আসতে চলেছে সহদেবপুর গ্রামের বুকে? কিভাবে তিনি রক্ষা করবেন সমস্ত গ্রামবাসীদের? নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের লেখা তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন সহদেবপুরের ত্রাস গল্পটি। তাহলে আর বেশি দেরি না করে খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের আজকে এই বিশেষ নিবেদন। ঠাকুরমশাই, আর তবে অযথা বিলম্ব করে লাভ কি? নিন নিন, এবার বরং একটা জমজমাট গল্প বলে শোনান দেখি তো। সত্যি কিশোরীর ধৈর্য বলে কোনো উপাদান নেই। আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি এসে হাজির হয়েছি প্রায় মিনিট 15-20 সময় হলো। ঠাকুরমশাইকে সিগারেটের প্যাকেট দেওয়া মাত্রই তিনি প্যাকেট খুলে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলেন বেশ আরাম করে। সবেমাত্র ঠাকুরমশাইয়ের হাতের সিগারেটখানি শেষ হয়েছে, ঠিক এমন সময় কিশোরী অত্যন্ত আহ্লাদের সাথে বলল কথাখানা। ঠাকুরমশাইয়ের বলা ঘটনাকে কেউ নিছক গল্প বললে তিনি তাতে ভারী অপ্রসন্ন হন। আমি মনে মনে আতঙ্কের প্রহর গুনলাম। ভাবলাম এই বুঝি তিনি ভীষণ রকমের চটে যাবেন। কিন্তু দেখলাম বাস্তবে তেমন কোনো কিছুই ঘটল না। ঠাকুরমশাইয়ের মেজাজ আজকে যেন বেশ ফুরফুরে রয়েছে। তিনি মৃদু হেসে কিশোরীর দিকে তাকিয়ে বললেন, তা বলো, আজ কি ধরনের গল্প শুনতে চাও তোমরা? ঠাকুরমশাইয়ের প্রশ্নের জবাব যেন আগে থেকেই কিশোরীর ঠোঁটের ডগায় লেগেছিল। সে তৎক্ষণাৎ বলে উঠল, চরম ভয়ের আতঙ্কের কোনো ঘটনার কথা কি আপনার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ঠাকুরমশাই? আরে হ্যাঁ, তা আছে বৈকি।
আমার গোটা জীবনটাই তো কেটে গিয়েছে আতঙ্কের পরিবেশে। নিত্যদিন নানান বিভীষিকার মুখোমুখি হয়েছি আমি। এই কথা বলে ঠাকুরমশাই শূন্য দৃষ্টিতে তাকালেন বাইরের দিকে। আমি এবং কিশোরী আমরা উভয়ই খুব ভালোভাবে জানি তার এই চোখের শূন্য দৃষ্টির অর্থ হল তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ঘটনাকে। সময়টা এখন বর্ষাকাল। গোটা আকাশ জুড়ে কালো মেঘের সামিয়ানা ছেয়ে রয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি। মাঝে মধ্যেই কালো আকাশের বুকে লকলকে বিষাক্ত সাপের মতো সর্পিল গতিতে এক প্রান্ত থেকে অপর প্রান্তের পানে ছুটে যাচ্ছে তড়িৎ শিখা। চারি আজ রান্নার কাজে নিদারুণ ব্যস্ত। রান্নাঘরের ভেতর থেকে ভেসে আসছে মশলার গন্ধ, আর কড়াইয়ের মধ্যে হাতা খুন্তি নাড়ানোর ঠুংঠাং আওয়াজ। ঠাকুরমশাই সিগারেটের প্যাকেট থেকে আর একটা সিগারেট তুলে নিয়ে তাতে আগুন ধরিয়ে যথারীতি বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। একটানা দীর্ঘদিন বাড়িতে থেকে মায়ের আদর ভালোবাসা যত্ন পেয়ে গ্রামের সকল বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে অনেকটা সময় একসাথে কাটিয়ে আমি এবার সিদ্ধান্ত নিলাম যে আমায় বাইরে বের হতে হবে। তোমরা তো জানো, আমার গুরুদেব আমায় প্রথমেই বলেছিলেন আমার এই জন্মে সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া সম্ভব হবে না, সুতরাং আমাকে সংসারের মধ্যে থেকে যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করে যেতে হবে। আমায় আমার সাধনা সম্পূর্ণ করতে হবে এভাবেই। গুরুদেবের আদেশ আমি সর্বক্ষণ সর্বদা মাথায় রেখে চলেছি। সূর্যোদয়ের সাথে সাথেই আমি বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে। আমার পরমেশ্বর কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অচেনা অজানা পথে রওনা হলাম। মধুসুন্দরী দেবী আমায় আশীর্বাদ করেছিলেন। তিনি বলেছিলেন জীবনে কখনো কোনোদিন আমার খাওয়া পড়ার সমস্যা হবে না। দেবীর অশেষ কৃপায় সেই অভাব আমার কোনো কালেই দেখা যায়নি। অনেক সময় এমন দিনও গিয়েছে যখন এবেলা এক মুঠো খেলে ও বেলা কিভাবে খাবো তা জানি না, অথচ দেখছি ঠিক কোথাও না কোথাও থেকে খাবার জোগাড় হয়ে গিয়েছে। হ্যাঁ, সে যাই হোক, হাঁটতে হাঁটতে আমি একেবারে উত্তর সীমানায় গিয়ে উপস্থিত হলাম। দুপুরের সময় মাথার একেবারে ওপরে সূর্যদেব যখন বিরাজমান, তখন আমি সিদ্ধান্ত নিলাম এখানে আমি আজকের দিনটা বিশ্রাম নেব। সামনে সহদেবপুর নামের একটি গ্রাম। সেই গ্রামের দিকে আমি এগিয়ে গেলাম, তবে গ্রামের প্রবেশ পথে প্রথম পদার্পণ করার সাথে সাথেই এক বিচিত্র অনুভূতি হলো। আমার হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়ল এক শিরশিরে ভাব। মনের মধ্যে জোরালো ভাবে বেজে উঠল বিপদের ঘণ্টা। কোনো বিপদ ঘটার পূর্বে আমি সেই বিপদের আগমন পূর্বাভাস পাই। এবারে এর ব্যতিক্রম ঘটল না। সহদেবপুরের মাটিতে দাঁড়ানো মাত্রই আমার নাকে একটা আষ্টে ব্যবসা জাতীয় গন্ধ এলো। বুঝতে পারলাম এই গ্রামের বুকে কোনো সাংঘাতিক অপশক্তি আশ্রয় নিয়েছে। এইভাবে চলতে থাকলে আমাদের গোটা গ্রাম একেবারে উজাড় হয়ে যাবে। এই গ্রামের বুকে মানুষজন তো বহু দূরের কথা, শেয়াল কুকুরের পর্যন্ত বাস উঠে যাবে। গোটা গ্রাম একেবারে শ্মশান ভূমির মতো খা খা করবে। এটা তুমি একেবারে হক কথা বলেছ ভাই। সত্যি গ্রামের বর্তমান পরিস্থিতি দেখে আমাদের বড় চিন্তা হচ্ছে। এই রকম দুর্বিষহ জটিল ভয়ানক পরিস্থিতিতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কিছুতেই থাকতে পারে না। কিন্তু হঠাৎ করে আমাদের এই সহদেবপুরের গ্রামের কি হলো বলো দেখি। আমাদের গ্রামে এ কার কুঞ্জর পড়লো, যার কারণে এমন ধারা অভিশাপ নেমে এলো রাতারাতি। জানি না, কিছুই বুঝতে পারছি না। শুনলাম কাল রাতে নাকি অনেকেই একটা কালো ছোট্ট মতো ছায়া মূর্তিকে গ্রামের বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করতে দেখেছে। সেই কালো ছায়া মূর্তি আসলে কে কিংবা কোথা থেকে এলো তা বুঝতে পারছি না।
ওই শয়তান কালো ছায়া মূর্তি হলো সমস্ত সর্বনাশের মূলে। তার কারণে আমাদের গ্রামে এত পশু পাখি মারা গিয়েছে। উফ, কি মর্মান্তিক সব মৃত্যু! প্রাণীগুলোর কণ্ঠনালী একেবারে ছিন্ন করে রক্ত খেয়েছে শয়তানটা। আমি শুধু এটাই ভাবছি যে ওই শয়তান এখনো পর্যন্ত ছোটখাটো প্রাণী সহ বিভিন্ন গবাদি পশুর রক্ত পান করেছে ঠিকই, কিন্তু কিন্তু সে একবার যদি মানুষদের হত্যা করে তাদের রক্ত খেতে আরম্ভ করে তখন কি হবে? একটিবার ভেবে দেখো, মানুষের রক্তের স্বাদ একবার ওই নরকের শয়তান পেয়ে গেলে তখন সে শুধুমাত্র শুধুমাত্র মানুষকেই নিজের শিকারে পরিণত করবে। সুতরাং আমাদের গ্রামের একাধিক মানুষের মৃত্যু ঘটবে। এই সমস্ত কথা ভেবে ভয় বুকের রক্ত যেন একেবারে শুকিয়ে যাচ্ছে। কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে বসেছিলাম। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, আমাদের যা কিছু হবার হোক, কেবলমাত্র আমার বাচ্চা ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। তোমার কথা শুনে অশনি আশঙ্কায় আমারও বুক কেঁপে উঠেছে। আমার ঘরেও তো একটা বাচ্চা মেয়ে রয়েছে। হে ভগবান, তাকে তুমি রক্ষা করো। আমাদের এই সহদেবপুরের গ্রামের সকল মানুষের প্রাণ তুমি বাঁচাও প্রভু। এমন কিছু একটা করো যাতে এই অপশক্তির বিনাশ ঘটে সম্পূর্ণরূপে। আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এমন সময় সেখানে দুই স্থানীয় গ্রাম্য যুবক নিজেদের মধ্যে এই সকল কথাবার্তা বলতে পেরিয়ে যাচ্ছিল। তাদের চোখ মুখের অবস্থা দেখে পরিষ্কার বুঝতে পারলাম যে তারা কোনো একটা বিষয় নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তায় রয়েছে। তবে বিষয়টা যে আসলে কি সেটা আমার আর বোধগম্য সেভাবে হলো না। আমি ওই দুই যুবকের উদ্দেশ্যে বললাম, তোমাদের কথাবার্তা শুনে মনে হলো তোমরা কোনো একটা গুরুতর সমস্যার মধ্যে রয়েছো। যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তোমাদের সমস্যার কথা আমাকে জানাতে পারো। আমার প্রশ্নে সেই দুই গ্রাম্য যুবক থমকে দাঁড়ালো। আমার দিকে তারা বেশ কিছুটা সময় তাকিয়ে রইল নিষ্পলকভাবে, তারপর আমার উদ্দেশ্যে বলল, আপনাকে তো আমাদের গ্রামে এর আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আপনি কে? নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে লোকে আমায় তারানাথ তান্ত্রিক বলে ডাকে। আমি অতীব সাধারণ কিছু টুকিটাকি জ্যোতিষবিদ্যা আর অল্প স্বল্প তন্ত্রমন্ত্র জানি, যা দিয়ে চেষ্টা করি বিভিন্ন বিপদগ্রস্ত মানুষদের তাদের বিপদ থেকে উদ্ধার করা। আমি একজন ভবঘুরে সাধক মানুষ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জীবন কাটানোই আমার একমাত্র কাজ। আজ আমি খানিকক্ষণ আগেই হাঁটতে হাঁটতে তোমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি। আর এখানে এসে তোমাদের মুখে এই সকল কথা শুনে আমার বেশ কৌতূহল হলো, তাই আমি তোমাদের জিজ্ঞাসা করলাম। আপনি দয়া করে এই গ্রামে থাকবেন না। এই গ্রামের মধ্যে থাকলে আপনারও যে কোনো সময় যা কিছু বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন। সত্যি আমরা বড় বিপদের মধ্যে রয়েছি। আমাদের একেবারে যাকে বলে শিয়রে সমন উপস্থিত হয়েছে। গোটা গ্রামের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের গ্রামের মানুষেরাই এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নিচ্ছে। সেখানে সেখানে আপনি বাইরে থেকে এসে এখানে আশ্রয় নেবার কথা একদম না, একদম না। ঘৃণা করেও ভাববেন না। এই স্থান মোটেও সুরক্ষিত নয়। আপনি অন্য কোনো নিরাপদ আশ্রয়ে চলে যান। আচ্ছা, বেশ, সেই সব তো না হয় বুঝলাম, কিন্তু তোমাদের গ্রামের যে সমস্যাটা আসলে ঠিক কী বা কোথায় সে কথা কিন্তু এখনো বললে না তোমরা। ঠিক 3 দিন আগে আমাদের গ্রামে হঠাৎ করে এক রাত হয়ে উঠল সাক্ষাৎ বিভীষিকাময়। সেই রাতে এই গ্রামের প্রায় প্রত্যেক গোয়াল ঘর থেকে একাধিক গরু, মোষ, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণীর মরণ চিৎকার শুনতে পাওয়া গেল। পরের দিন সকালে সূর্যের আলো ফুটলে দেখা গেল প্রতিটা প্রাণীকে তীক্ষ্ণ ধারালো দাঁত কিংবা নখ জাতীয় কিছু দিয়ে তাদের কণ্ঠনালী ফালা ফালা করে সেখান থেকে রক্ত চুষে খেয়েছে কিছু একটা। আমরা কিছুতেই বুঝতে পারলাম না এই ঘটনা আসলে কার পক্ষে ঘটানো সম্ভব। একটা গ্রাম থেকে এত পশুকে হত্যা করা এক রাতের মধ্যে
এটা কিন্তু মোটেও কোনো সাধারণ বা সহজ কথা নয়। গ্রামের অনেক মানুষ আন্দাজ করলো এই কাজ কোনো হিংস্র মাংসাশী পশুর পক্ষে করা সম্ভব, কিন্তু কিন্তু পর মুহূর্তে বিবেচনা করে দেখা গেল যে কোনো একজন মাংসাশী পশুর পক্ষে এতগুলো প্রাণীর প্রাণ নেওয়া সম্ভব নয় কখনোই। তাছাড়া আমাদের গায়ের আশেপাশে কোনো জঙ্গল নেই, সেখান থেকে রাতের আধারে মাংসাশী প্রাণীর আগমন ঘটতে পারে এমন কোনো সম্ভাবনা সত্যিই নেই। সুতরাং এই কাজ কোনো মাংসাশী পশুর হতে পারে না। এই ভেবে দ্বিতীয় রাতে আমাদের গ্রামের মানুষেরা পাহারার ব্যবস্থা করল। প্রতিটা পাড়ার বেশ কিছুজন করে তরুণ জোয়ান যুবকের দল জ্বলন্ত মশালের আগুন হাতে নিয়ে পাহারা দিতে লাগলো রাত ভোর, কিন্তু তাদেরও নজরে কোনো কিছুই পড়ল না। দ্বিতীয় রাতে তাদের নজরে কিছু না পড়লেও সেই হত্যাকারী কিন্তু তার হত্যালীলা থামালো না। দ্বিতীয় দিন সকাল হলে দেখা গেল সকলের চোখকে ফাঁকি দিয়ে সেই হত্যাকারী একাধিক পশু পাখির প্রাণ নিয়েছে, ঠিক ঠিক আগের রাতের মতোই। প্রতিটা প্রাণীর মরদেহ একেবারে রক্তশূন্য, ফ্যাকাশে। তাদের শরীরের মধ্যে যেন এক ফোঁটা রক্ত আর অবশিষ্ট নেই। প্রতিটা জীবের গলার মধ্যে দুটি করে গভীর ক্ষতচিহ্ন বিদ্যমান। সেই ক্ষতচিহ্ন দ্বারা সবটুকু রক্ত যেন চুষে নেওয়া হয়েছে। তৃতীয় রাত অর্থাৎ আগামীকাল রাতে এই গ্রামের মানুষ আর পাহারায় বাইরে বের হলো না। আসলে প্রত্যেকে বুঝতে পেরেছিল এই ঘটনার সাথে নির্ঘাত অলৌকিক কোনো কিছু জড়িত রয়েছে, কিন্তু কাল রাতে গ্রামের অনেক মানুষ দরজা জানালার ফাঁক থেকে দেখতে পেয়েছে কালো মতন কোনো একটা ছায়া মূর্তি গ্রামের বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করছিল। সাধারণ মানুষজন অনুমান করছে ওই কালো ছায়া মূর্তিটি আসলে ওই হত্যা লীলার জন্য দায়ী। তবে ওই ছায়ামূর্তি যে আসলে কার তা আমরা কেউ বুঝতে পারিনি। তোমরা কি তাহলে নিজের চোখে কাল রাতে ওই কালো ছায়ামূর্তিকে দেখেছো? আগে না, আমরা দেখিনি ঠিকই, তবে আমাদের গ্রামের অনেকজন তাকে দেখেছে। তোমাদের গায়ের যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা কাল গভীর রাতে অন্ধকারে ওই কালো ছায়াকে দেখেছে, তারা কি ধরনের বর্ণনা দিচ্ছে? সকলেই বলছে সেই অবয়ব খুবই ছোটখাটো, প্রায় একটা বাচ্চা ছেলের মতো। কালো কুচকুচে তার গোটা শরীর, নিকষ কালো রাতের অন্ধকারের থেকেও আরো বেশি ঘন গাঢ় কালো তার গায়ের রং। তবে সবচেয়ে আশ্চর্যজনক যেটা তা হলো তার দুই চোখ। ছায়ামূর্তির দুই চোখ সম্পূর্ণ টকটকে লাল, ক্ষুদ্র এবং গোলাকৃতি। তার হাতে ধারালো নখ ও ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে আসা সূচের মতন তীক্ষ্ণ দাঁতগুলো অন্ধকার পরিবেশের মধ্যেও ঝকঝক করে। গ্রামের কোনো মানুষ তার চোখ, মুখ বা মুখমণ্ডল বুঝতে পারেনি। তারা শুধুমাত্র এটুকুই দেখতে পেরেছে। আর আর একটা কথা, হ্যাঁ, তার গা থেকে নাকি কিরকম যেন একটা বিশ্রী আষ্টে জাতীয় গন্ধ বের হয়। যুবকদের কথা শুনে আমি মনে মনে ভাবলাম, সত্যিই অপশক্তির গা থেকে আষ্টে জাতীয় বিশ্রী বা ঐরূপ কোনো দুর্গন্ধ যে নির্গত হবে তা অত্যন্ত স্বাভাবিক এক বিষয়। কিন্তু এ কথা তাদের অজানা হলেও আমার মোটেই কিন্তু অজানা নয়। আমি এবার যুবকদের উদ্দেশ্যে বললাম, আচ্ছা বেশ, ঠিক আছে, তোমরা এবার তাহলে আসতে পারো। তা আপনি কি সিদ্ধান্ত নিলেন? আপনি কি আমাদের এই গ্রামেই থাকবেন ভাবছেন? হ্যাঁ, আমি আপাতত তোমাদের গ্রামেই রয়েছি। বেশ, আপনি যা ভালো বোঝেন তাই করুন। আমাদের আপনাকে সমস্ত ঘটনার কথা বলে সতর্ক করা কর্তব্য ছিল, আমরা তাই করলাম। এবার আপনি সমস্ত ঘটনার কথা জানার পরেও এখানে স্বইচ্ছায় থাকবেন নাকি অন্যত্র রওনা হবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা তাহলে আসছি। সহদেবপুর গ্রামের দুই যুবক এবার হাঁটতে হাঁটতে রাস্তা ধরে এগিয়ে গেল সামনের দিকে। আমি সেদিকে এক শীতল বট বৃক্ষের ছায়ায় বসলাম।
তোমরা তো জানোই কোনো মানুষের বিপদের কথা শুনে আমি একেবারে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমার গুরুদেব আমায় বলেছিলেন যে কোনো মানুষের বিপদের কথা শুনলে তাদের সে বিপদ থেকে সাহায্য করাই হলো আমার কর্তব্য, আমার প্রধান কাজ সেটি। আমি গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে পালন করে চলেছি আজীবন। তাই একটা মস্ত বড় গ্রামকে এভাবে আসন্ন বিপদের মুখে ফেলে রেখে আমি অন্যত্র পলায়ন করতে পারবো না। আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বিলক্ষণ বুঝতে পারলাম যে এই গ্রামের বুকে সাংঘাতিক ভয়ানক কোনো এক অপশক্তি বাসা বেঁধেছে। সঠিক সময় উপযুক্ত ব্যবস্থা না নিলে গোটা গ্রামের মানুষের জীবন একেবারে বিভীষিকাময় হয়ে উঠবে। এখন যেমন শত সহস্র পশু পাখি মারা গিয়েছে, ঠিক একইভাবে রাতারাতি সেই সেই সমপরিমাণ আকারে মানুষও কিন্তু প্রাণ হারাবে। আমি থাকতে তা কিছুতেই করতে দিতে পারি না। পাশে পড়ে থাকা একটি শুকনো বট গাছের ডাল হাতে তুলে নিয়ে মাটির বুকে অঙ্কন করলাম জ্যোতিষ চক্র। প্রথমে একটি বৃক্ষ এঁকে তারপর কিছুটা ত্রিভুজ এবং এবং তারপর একটি চতুর্ভুজ আঁকলাম। বৃক্ষের মাঝখানে ছোলার ভেতর থেকে একটি হরিতকি বের করে তা বসালাম। কিছুটা কৃষ্ণ তিল, শ্বেত সরিষ আর ওই আতপ চাল ছড়িয়ে দিলাম সেই চক্রের চারিধারে। বিড় করে মন্ত্র পাঠ করতে করতে সেই শ্বেত সরিষার রং পরিবর্তন হলো। অদৃশ্য কোনো আগুনে যেন একেবারে পুড়ে ছাই হয়ে গেল সমস্ত উপাদানটি। আবার চোয়াল ক্রমশ কঠিন হতে কঠিনতর হলো। চোখের দৃষ্টি হলো অত্যন্ত প্রখর। আমি বুঝতে পারলাম এখানে কোনো অপশক্তির আগমন ঘটেনি, বরং কোনো এক অপশক্তিকে জাগিয়ে তোলা হয়েছে গ্রামের মানুষদের চরম ক্ষতি সাধন করার উদ্দেশ্যে। কিন্তু তখন কিছুতেই এ কথা আমি বুঝতে পারছিলাম না যে কে এই সাংঘাতিক অপক্রিয়াটি করেছে এবং তারই অপক্রিয়া করার পেছনে মূল উদ্দেশ্যটা আসলে কি। ওই হাত জড়ো করে প্রণাম করে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করলাম। খুব ভালো করে, কারণ গাত্রবন্ধন করা থাকলে যে কোনো অপশক্তি আমার শারীরিক কোনো ক্ষতি করতে পারবে না, তা আমি জানতাম। আমি এবার সিদ্ধান্ত নিলাম ওই সহদেবপুর গ্রামের মোড়ল মশাইয়ের সাথে আমার সাক্ষাৎ করার। গ্রামের মানুষদের কাছে জিজ্ঞাসাবাদ করে আমি এসে উপস্থিত হলাম সহদেবপুরের গ্রামের মোড়লের বাড়িতে। নমস্কার, আমি এই সহদেবপুর গ্রামের মোড়ল শ্রী সতীনাথ চট্টোপাধ্যায়। শুনলাম আপনি আমার সাথে নাকি দেখা করতে চান। বলুন না, কি প্রয়োজন আমার সাথে? আগে নমস্কার মোড়ল মশাই, আমি তারানাথ চক্রবর্তী, একজন ভবঘুরে সাধক মানুষ বলতে পারে। আমি আজকে আপনাদের গ্রামে এসেছি এবং এসে আপনাদের গ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছি। দেখুন মোড়ল মশাই, আমি আপনার কাছে কোনো কিছু গোপন করতে চাই না, তাই নির্দ্বিধায় নিঃসংকোচে আপনাকে একটি কথা বলছি। আমি বেশ আন্দাজ করতে পারছি যে আপনাদের গ্রামে এক ভয়ানক সাংঘাতিক অপশক্তি বাসা বেঁধেছে, যে অপশক্তির করাল গ্রাস শীঘ্রই নেমে আসতে চলেছে আপনাদের সমগ্র গ্রামবাসীদের ওপর। এই 3 রাত যাবৎ যে বিভিন্ন পশু পাখিকে নিজের শিকারে পরিণত করলেও এবারে কিন্তু আর আক্রোশে পড়তে চলেছে সরাসরি মানব জাতির ওপর। সুতরাং বুঝতেই পারছেন, সুতরাং আপনাদের গ্রামের যে কোনো বাসিন্দা কিন্তু যে কোনো সময় তার পরবর্তী শিকারে পরিণত হতে পারে। আপনাদের গ্রামের কোনো মানুষই এই জটিল পরিস্থিতিতে একেবারেই সুরক্ষিত নয়। আমি তারানাথ চক্রবর্তী কিছু অল্প স্বল্প টুকিটাকি জ্যোতিষবিদ্যা আর তন্ত্রমন্ত্র জানি। আপনি যদি আমায় অনুমতি দেন তাহলে আমি আমার যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী আপনাদের গ্রামের প্রতিটি মানুষের গৃহবন্ধন করে একটু সুরক্ষিত করতে পারি। এ তো অতি উত্তম প্রস্তাব মশাই। সত্যি আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এইরকম বিপদের সময় আপনি বাইরের একজন মানুষ হয়ে আমাদের গ্রামের নিরীহ নিরপরাধ মানুষগুলি মঙ্গলের কথা ভেবে এইভাবে সাহায্য করছেন, এগিয়ে এসেছেন। এ সত্যি আমাদের ভাবনার বাইরে। তবে কি জানেন চক্রবর্তী মশাই, আমি আমার প্রজাদের উপর কোনো রকম জোর খাটাতে পারবো না। যে সমস্ত মানুষেরা আপনাকে তাদের গৃহবন্ধন করার অনুমতি দেবে, আপনি কেবলমাত্র তাদের বসত বাড়িতেই গৃহবন্ধন করতে পারেন। আর যারা
আপনার এই গৃহবন্ধনের বিষয়টি সঠিকভাবে মেনে নেবে না, তাদের মঙ্গল অমঙ্গলের ভার আপনি ঈশ্বরের উপরই ছেড়ে দেবেন। ঠিক আছে, তাই হবে। আপনাকে সত্যি ধন্যবাদ জানাই মোড়ল মশাই, এভাবে আমার কথা শুনে গ্রামবাসীদের গৃহবন্ধন করার প্রস্তাবে রাজি হওয়ার জন্য। তবে চক্রবর্তী মশাই, আপনি একা নন, আমিও যাব আপনার সাথে। ঠিক আছে, তবে তাই চলুন। আমরা বরং দিনের আলো থাকতে থাকতে এই গ্রামের প্রত্যেক বাসিন্দাদের গৃহবন্ধন করে আসি। এতে অপযুক্তি সেই বন্ধন রেখা পার করতে ওই রাতের আঁধারে কারোর গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। সতীনাথ বাবুর সাথে আমি এবার সেই গ্রামের বিভিন্ন মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক বাসিন্দাদের গৃহবন্ধন করতে লাগলাম। তবে সতীনাথ বাবুর কথা বাস্তবে ফুটে গেল। সে গ্রামের বেশ কিছু ঘরের বাসিন্দা আমাকে তাদের বাড়িতে গৃহবন্ধন করতে দিল না। তারা ভাবলো আমি বোধহয় ভণ্ড সাধু, এই সমস্ত নানান বুজরুকি করে নিজেকে অর্থ উপার্জন করতে চাচ্ছি। যারা আমাকে বিশ্বাস করলো না, জোর করে তো আর আমি তাদের কিছু করতে পারি না। সুতরাং তাদের গৃহবন্ধন না করেই আমি ফিরে এলাম। সমগ্র সহদেবপুর গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে গৃহবন্ধন করার কাজ যখন সমাপ্ত হলো, তখন অপরান্তের আলো প্রায় নিঃসহিত হয়ে পড়েছে বলা চলে। পরন্ত বিকেলের এক চিলতে লালচে গোধূলি আলোর আভা সমগ্র আকাশের বুকে শেষবারের মতন খেলা করে মিলিয়ে যাচ্ছে মহাকালের গর্ভে। বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে নেমে আসছে সূক্ষ্ম অন্ধকারের মায়াবী আচ্ছন্ন। সন্ধ্যার অন্ধকারে বাড়ির বাইরে এইভাবে থাকাটা আমার জন্য একেবারে সুরক্ষিত বিষয় নয়। তা দেখে সতীনাথ বাবু আমায় উদ্দেশ্য করে বললেন, চক্রবর্তী মশাই, আপনি বরং আমার সাথে আমার গৃহে চলুন। আপনি এই গ্রামে যে কটা দিন থাকবেন, সে কটা দিন না হয় আমার গৃহেই থাকবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার গৃহে আপনার যত্ন আত্মীর সামান্যতম কোনো ত্রুটি হবে না। আপনি সেখানে নিশ্চিন্তে থাকতে পারবেন। না না সতীনাথ বাবু, কিছুতেই তা হয় না। আমি এক ভবঘুরে সাধক মানুষ। কোনো গৃহস্থের বাড়িতে রাত কাটানোর চেয়ে এই খোলা আকাশের নিচে থাকাটা আমার কাছে অধিকতর শ্রেয়। এই সহদেবপুর গ্রামের কোনো গাছতলা কিংবা কোনো ভাঙা পরিত্যক্ত মন্দিরের চাতালে আমি দিব্যি থেকে যেতে পারবো। আপনি আমাকে নিয়ে দয়া করে এত বেশি চিন্তিত হয়ে পড়বেন না। কিন্তু চক্রবর্তী মশাই, তাতে তো আপনার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। যে কোনো সময় রাতে আধারে যা কিছু ঘটে যেতে পারে। আমার কোনো বিপদ আপদ ঘটবে না। পরমেশ্বরের আশীর্বাদের হাত সর্বদা আমার রয়েছে মাথার উপরে। তিনি মঙ্গলময়, তিনিই আমার রক্ষা করবেন। যান সতীনাথ বাবু, সন্ধ্যের অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে, আর আপনার এইভাবে এখানে থাকাটা উচিত হবে না। আপনি ধীরে ধীরে বাড়ির পথে রওনা হন। আমি আপনার বাড়ির গৃহবন্ধন করে দিয়েছি। শুধু মাথায় রাখবেন, যা কিছুই হয়ে যাক না কেন, আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য যেন রাতের ওই অন্ধকারে বাইরে পা না রাখে। আমাকে আরো বেশ কয়েকবার সতীনাথ বাবু তার ওই গৃহে যাবার জন্য অনুরোধ করে। আর তার শেষে এক প্রকার বাঁধা হয়ে তিনি একাকী বাড়ির পথে রওনা হলেন। আমি তার প্রস্তাবে কোনোভাবে রাজি হলাম না। রাজি হবই বা কেন? আমাকে যে বাইরে উপস্থিত থেকে গোটা ঘটনাটা নিজের চোখে প্রত্যক্ষ করতে হবে। অশরীরীর অপশক্তির মুখোমুখি না হলে তার মোকাবেলা করবোটা কিভাবে? একটানা এতদূর পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। তক্তপোষের উপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট তুলে নিয়ে তার ঠোঁটের দুই ফাঁকে গুঁজে দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরালেন তিনি। সিগারেটের ফিল্টারে লম্বা লম্বা টান দিতে লাগলেন মনের সুখে। আমি এবং কিশোরী আমরা একে অপরের প্রতি চোখ চাওয়াচাওয়ি করলাম। আজকের ঘটনা বেশ লোমহর্ষক। কিশোরীটা একেবারেই যেন ধৈর্য ধরে চুপ করে বসে থাকতে পারছিল না। ঠিক এমন সময় রান্নাঘরের ভেতর থেকে রুমঝুম শব্দে নূপুর বাজিয়ে ঠাকুরমশাইয়ের ছোট্ট কন্যা চারি বাইরে বেরিয়ে এসে আমাদের জন্য 3 পেয়ালা চা আর একটা বেশ বড় মাপের পাত্রে অনেকগুলো তিলের নাড়ু নামিয়ে রেখে মৃদু হেসে বলল,
এলিন কাকাবাবু, গরম গরম চা আর তার সাথে আমার হাতের বানানো তিলের নাড়ু খান। তিলের নাড়ুর পাত্রের দিকে তাকিয়ে কিশোরীর চোখ পুরো ছানা বড়া হয়ে গেল। সে খপ করে একটা নাড়ু তুলে নিয়ে টপ করে তা মুখে ভরে একটা বড় সড়ো কামড় বসিয়ে চিবোতে চিবোতে বলল, আহা, দুর্দান্ত হয়েছে চারিমা, দুর্দান্ত হয়েছে। সত্যি তোমার হাতের জবাব নেই। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনারা খান, আমি বরং রান্নাঘরে গেলাম। সেখানে আমার অনেক কাজ বাকি পড়ে আছে। তবে হ্যাঁ, আর যদি নাড়ু লাগে তাহলে বলবেন, কিন্তু এখনো বেশ অনেকগুলো নাড়ু রয়েছে। চারি চলে যেতে আমি এক পেয়ালা চা ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে সামনের দিকে বাড়িয়ে দিয়ে এক পেয়ালা চা কিশোরীর হাতে ধরিয়ে বাকি এক পেয়ালা নিলাম নিজে। চায়ের পেয়ালায় ঈষৎ ফুঁ দিয়ে তাতে চুমুক বসালাম। পরম তৃপ্তিতে আমার দুই নয়ন মোদিত হয়ে এলো। বাইরে তখনও মুষলধারে অনবরত বিরামহীনভাবে বর্ষণ হয়ে চলেছে। বৃষ্টির কারণে চারপাশ পুরোপুরি ঝাপসা। একটানা বৃষ্টিপাতের ঝমঝম শব্দ ছাড়া আর অন্য কোনো শব্দই কর্ণগোচর হয় না। মাঝে মধ্যে কনকনে ঠান্ডা শীতল বাতাসের সাথে বৃষ্টির ঝাঁট এসে মিশে যাচ্ছে আমাদের শরীরে। আমি এবং কিশোরী আমরা উভয়ই একে অপরের আরও কাছাকাছি সরে এসে গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। চা পান সমাপ্ত হলে শূন্য পেয়ালাগুলি নামিয়ে রাখলাম নিচে মাটির ওপর। ঠাকুরমশাই হাতের ছোট হয়ে আসা সিগারেটের ফিল্টারটি গুঁজে দিলেন ছাইদানি হিসেবে ব্যবহৃত বহু পুরাতন একটি নারকেলের আধভাঙা মালায়। তারপর যথারীতি তিনি নিজে থেকেই বলতে আরম্ভ করলেন ঘটনার পরবর্তী অংশ। রাতের বেলায় আমি সম্পূর্ণ একলা একাকী গ্রাম ভ্রমণের উদ্দেশ্যে বের হলাম। আমার প্রধান লক্ষ্য ছিল যে সমস্ত বাড়ির মালিকেরা যে কোনো কারণে আমায় তাদের বাড়ির চারপাশে গৃহবন্ধন করতে দেয়নি সেই সমস্ত বাড়িগুলোর প্রতি নজর রাখা। কারণ আমি জানতাম ওই অশুভ শক্তি গৃহবন্ধন করা বাড়ির সদস্যদের কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং তাকে যদি নিজের শিকার ছিনিয়ে নিতে হয় তাহলে তার নজর পড়বে ওই সমস্ত বাড়িগুলোর উপর যাদের গৃহবন্ধন করা নেই, যারা সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রাত্রিবাস করার মতন মূর্খামির কাজ করেছে। ঠাকুরমশাইয়ের গল্প বলা থামিয়ে আমি এক প্রকার বলতে বাধ্য হলাম, সত্যি ঠাকুরমশাই, আপনার যতই প্রশংসা করি না কেন ততই যেন কম হয়ে যায়। যেই বাড়ির মানুষেরা আপনাকে অবিশ্বাস করে আপনাকে ভণ্ড ভেবে তাদের বাড়ির গৃহবন্ধন করতে দিল না, অথচ আপনি তাদের চিন্তায় মগ্ন হলেন। মধ্যরাতের অন্ধকারে আপনি নিজে একলা বেরিয়ে এলেন সেই বাড়ির সদস্যদের রক্ষা করতে। কি আর বলি বল বিভূতি, তারা আমাকে ভণ্ড ভেবেছে বলে নিছক অভিমান করে তো তাদের ওপর থেকে আমি মুখ সরিয়ে নিতে পারি না। আমি সেই সমস্ত বাড়িগুলোর ওপর নজর রাখলাম। রাত্রি গভীর থেকে আরো গভীরতর হলো সহদেবপুর গ্রামের চারিধার থেকে মস্ত বড় বড় ঝোপঝাড় কাঁপিয়ে হিংস্র সাবুদ প্রাণীর দল রক্তলোলুপ হুঙ্কার ছাড়ল। মাথার ওপর কোনো একটা রাত চড়া পাখি তীব্র কর্কশ্বরে চিৎকার করতে করতে কয়েকবার পাক খেয়ে কোথায় যেন মিলিয়ে গেল। এবার রাত্রি হয়ে উঠল নির্জন নিশুতি। একেবারে গা ছমছমে গাছপালার অন্তরালে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছিলাম। হঠাৎ সেই মুহূর্তে এসে উপস্থিত হলো। আমি দেখলাম অন্ধকারে ডুবে থাকা নির্জন রাস্তার বুকে একটা ছোটখাটো কালো কুচকুচে অবয়ব ক্রমশ বিকৃতভাবে এগিয়ে আসছে সামনের দিকটায়। সমগ্র পরিবেশ ভার হয়ে উঠেছে। একটা বিশ্রী পচা কটু আঁশটে গন্ধে আমার মনে পড়ে গেল এই গ্রামের সেই দুই যুবকের বলা দুর্গন্ধের কথা। চোখের দৃষ্টি সংকুচিত করে আমি তাকালাম ওই অপশক্তির দিকে। একটানা দীর্ঘক্ষণ অন্ধকারে তাকিয়ে থাকার কারণে আমার চোখ ততক্ষণে আঁধারের বেশ হয়ে গিয়েছিল। তাতেই আমি পরিষ্কার দেখলাম কালো কুচকুচে সেই অবয়ব আকারে প্রায় একজন পূর্ণবয়স্ক মানুষের অর্ধেক। পেটে খাটো রোগা শীর্ণকায় তার শরীর, তবে সবচেয়ে ভীতিপ্রদ হলো তার দুই চোখ। কালো কুচকুচে অবয়বের দুই চোখের মধ্যে যেন ধকধক করে জ্বলছে নরকের আগুন। অস্পষ্ট সামান্য চাঁদনি আলোতেও যে ঝলসে যাচ্ছে তার হাতের ধারালো নখ এবং
মুখগহ্বর থেকে বেরিয়ে আসা একাধিক দন্তরাশি। রক্তপানের আশায় খল করে হেসে উঠল সেই পিশাচ। আমার বুকের ভেতর থেকে এক শিরশিরে অনুভূতি খেলা করলো। মনে হলো কেউ যেন এক বালতি বরফ গলা জল ঢেলে দিয়েছে আমার গায়ে। পা দুটো যেন কোনো আঠা দিয়ে আটকে দেওয়া হয়েছে, মাটির সাথে এতটুকু নড়াচড়া করা যাচ্ছে না। আমি কেবলমাত্র চুপচাপ দাঁড়িয়ে সেই দৃশ্য প্রত্যক্ষ করতে লাগলাম। ওই পিশাচ এবার একটি ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। আমি জানি সেই ঘর বন্ধনহীন। ঘরের একেবারে ওপরের দিকে চালের খুব কাছাকাছি একটা ছোট্ট সংকীর্ণ ফাঁকা অংশ আছে। সেটার দিকেই চোখ গেল পিশাচে। আশ্চর্যজনকভাবে সরীসৃপ প্রাণীর মতন 4 পায়ে হাতে ভর করে দেওয়ালে চেপে বসলো। আমি সিদ্ধান্ত নিলাম এবার আমাকে কিছু একটা করতেই হবে, না হলে পিশাচ বাড়ির অভ্যন্তরে ঢুকে সে তার নিজের শিকার বেছে নেবে। আমি রীতিমতন দৌড়ে এগিয়ে গেলাম, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। ঘরের চাউনির সেই ফাঁকা একেবারে গলে ভেতরে ঢুকে গিয়েছে সে। ঘরের ভেতর থেকে এবার ভেসে আসছে প্রাণপণ চিৎকার। দড়াম শব্দে খুলে গেল দরজাটা। ঘরের ভেতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো এক নারী। ওগো ওগো, তোমরা কে? কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো, এসো দেখে যাও। শয়তানটা আমার স্বামীর প্রাণ কেড়ে নিচ্ছে। তোমরা তোমরা রক্ষা করো। আমি একা অবলা একটা মেয়ে মানুষ, আমি কি করবো আমি বুঝতে পারছি না। তোমরা বাঁচাও, বাঁচাও তোমরা। আমি চিৎকার করে কোনো কথাই বলতে পারলাম না। সে ক্রন্দনারত নারী মাটির মধ্যে ধুলোর ওপর আচারি পিচারি খেয়ে এসে ততক্ষণে কাঁদতে আরম্ভ করেছে। আমি দৌড়ে ঘরের ভেতর ঢুকলাম, আর ঢুকতে দেখলাম এক নারকীয় দৃশ্য। নারকীয় দৃশ্য? কোন নারকীয় দৃশ্য আপনি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম ঘরের মধ্যে রাখা পালঙ্কের শয়নসজ্জা বর্তমানে রূপ নিয়েছে এক বিভৎস নরক্ষেত্রে। বাইরে ক্রন্ধ নরতা, চরণের সামনে রক্তাক্ত অবস্থায় শুয়ে রয়েছে বিছানার মধ্যে, আর তার পেটের ওপর বুকের কাছে উবু হয়ে বসে আছে ওই নরকের পিশাচ। যুবকের বুকের বেশ কিছুটা অংশ কেটে কাঁচা রক্ত খাচ্ছে সে মহা আনন্দে, মহা উল্লাসের সাথে। মারাত্মক যন্ত্রণায় রীতিমতো হিতাহিত জ্ঞান শূন্যের ন্যায় ছটফট করছে যুবক। নিজেকে ছাড়ানোর সবটুকু চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই তার পারেনি। আসলে কি জানো হে, শারীরিক শক্তি দিয়ে সবকিছু করা যায় না। সে তোমার শরীরে যতই শক্তি থাকুক না কেন, সমস্ত অতিলৌকিক ক্ষেত্রে মোকাবেলা করার প্রধান অস্ত্র হলো তন্ত্রমন্ত্র এবং অলৌকিক ক্ষমতা। আমি এবার এগিয়ে গেলাম, ততক্ষণে আমার মাথার মধ্যে ক্রোধের আগুন জ্বলে উঠেছে। আমি কিছুতেই ওই যুবককে প্রাণে মারতে দেব না। গলার মধ্যে থেকে খুলে আনলাম পদ্মপিচের মালাখানা। সে মালা ডান হাতের মুঠোয় শক্তভাবে ধরে ঝাঁপিয়ে পড়লাম। পিশাচের কালো শরীর লক্ষ্য করে গগন বেদারি চিৎকার করে উঠল, কারণ আমি ততক্ষণে তার মাথার ঠিক পিছনে সজোরে চেপে ধরেছি পদ্মবীজের মালা। সে একেবারে প্রস্তুত ছিল না এই অপ্রত্যাশিত বিপরীত আক্রমণের জন্য। যুবক বুকের ওপর থেকে উঠে এসে শটার নিচে নেমে এলো। যুবক এতক্ষণে হাঁপাতে আরম্ভ করেছে। গোটা বিছানা ভিজে যাচ্ছে রক্তের স্রোতে। চোখের মুখে নুন পড়লে ঠিক যেরকম পরিণতি হয়, পিশাচের অবস্থা হলো ঠিক সেরকম। আমি সেই পদ্মবীজের মালা চেপে ধরে যতই উচ্চ কণ্ঠে সংস্কৃত ভাষায় মন্ত্র পাঠ আরম্ভ করলাম, ততই পিশাচের শরীর কুটিয়ে গেল। ঘরের ভেতর আবারও ঢুকে এলো বাইরে কাঁদতে থাকা ওই নারী। সে ততক্ষণে তার স্বামীকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। পিশাচকে আমি মোক্ষম শাস্তি দিলাম। গরম লোহার উপর ঠান্ডা জল পড়লে ঠিক যেরকম চড়বড় আওয়াজ ওঠে, ঠিক সেরকম ভাবেই মেঘে ছুড়ে গেল পিশাচের শরীর। বহু কষ্টেই আমার হাত থেকে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে পিশাচ দৌড়ে বেরিয়ে গেল ঘরের বাইরে। তারপর অন্ধকারে কোথায় যেন মিলে গেল। আমি পালঙ্কের দিকে এগিয়ে গিয়ে একখানি পরিষ্কার কাপড় তুলে নিয়ে বললাম, নাও মা, এই পরিষ্কার কাপড়টা দিয়ে তুমি তোমার স্বামীর বুকের ক্ষতের
রক্ত মুছে দাও। আমি বাইরে থেকে কিছু ভেষজ গাছপালা নিয়ে আসছি, সেইগুলো হাতের মধ্যে ডলে এই ভেষজ গাছের রস কাটা স্থানে দাও, তাহলে দেখবে রক্তপাত একেবারে বন্ধ হয়ে গিয়েছে। আমি এইবার বাইরে থেকে বেশ কিছু ভেষজ গাছপালা নিয়ে এসে তা তুলে দিলাম সেই রমণীর হাতে। ভেষজ গাছপালা বেটে তা স্বামীর বক্ষদেশে লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে বেঁধে দিলাম। বেশ কিছুটা সুস্থ বোধ করলো যুবক, আর যন্ত্রণার পরিমাণ অনেকটাই কমে এলো। মা, তোমার ঘরের দরজা বন্ধ করে দাও। আর ভয়ের কোনো কারণ নেই। পিশাচ আজ মোক্ষম জব্দ হয়েছে, সে আর কিছুতেই তোমাদের ওপর আর আক্রমণ করার দুঃসাহস দেখাবে না। আমি আমার গলার কণ্ঠমালা দিয়ে তার উপযুক্ত শাস্তি তাকে দিয়েছি। আজ রাতে আশা করি সে আর কারো ক্ষতি করবে না। তোমরা সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারো। আর তোমাদের বাড়ির বাইরেই মন্ত্র দ্বারা গৃহবন্ধন করে দিচ্ছি, ফলে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি আমাকে ক্ষমা করুন। আমি মূর্খের মতন আপনাকে বিশ্বাস না করে আপনার অনেক অপমান করেছি। কিন্তু আজকে আপনি না থাকলে আমি কিছুতেই আমার স্বামীকে ফিরে পেতাম না। আমার সিঁথির সিঁদুর রক্ষা করার জন্য আপনার কাছে আমি সহস্র কোটি প্রণাম জানাই। আপনি এই অভাগিনীর অপরাধ ক্ষমা করুন বাবা ঠাকুর, ক্ষমা করুন। বিছানা থেকে নেমে সেই রমণী আবার 2 পা জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। আমি তাকে তুলে বললাম, ছি ছি মা, এ তুমি কি বলছো? তুমি কোনো অপরাধ করোনি, কোনো অন্যায় করোনি। তুমি সামান্যতম এতটুকু পাপ তোমার হয়নি। যাও, তুমি তোমার স্বামীর কাছে যাও, আমি এবার আসছি। ঘরের দরজা ভালো করে বন্ধ করে দাও। কি বলছেন চক্রবর্তী মশাই? আপনার মুখ থেকে গতকাল রাতের সমস্ত ঘটনার কথা শুনে আমার যে সমস্ত শরীরের রক্ত একেবারে জল হয়ে যাচ্ছে। ভাগ্যিস আপনি কাল সঠিক সময় ওই স্থানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তা না হলে কি চরম সর্বনাশ ঘটে যেতে পারত, তা আমাদের সকলের কল্পনার বাইরে। আপনার উদারতাই আপনার বড় মনের পরিচয় দেয়। আপনি যে এইভাবে রাতের অন্ধকারে নিজের জীবন বাজি রেখে সেই সমস্ত মানুষদের সাহায্য করতে বেরিয়েছিলেন যারা কিনা আপনাকে অবিশ্বাস করেছিল, সত্যি আপনার কাছে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার জানা নেই। চক্রবর্তী মশাই, এবার তাহলে ওই অপশক্তির নজর পড়েছে মানব জাতির উপর। সে যখন একবার মানুষের রক্তের স্বাদ পেয়ে গিয়েছে, তখন আজ রাতেও আবার সে আসবে, আর এবার তার শিকারে পরিণত হবে যে কোনো নিরীহ মানুষ। আচ্ছা চক্রবর্তী মশাই, আপনি তো সেই অপশক্তির মুখোমুখি হয়েছিলেন। আপনি কিছু বুঝতে পেরেছেন সেই অপশক্তি আসলে কি? আগে না সতীনাথবাবু, আমি খুব একটা ভালোভাবে বুঝতে পারিনি। তবে এটুকু বুঝতে পেরেছি যে একজন রক্তলোভী পিশাচ, তবে আমার মনের মধ্যে কেমন যেন একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। আমার বারে বারে মনে হচ্ছে কোনো এক শিশুকে পিশাচে পরিণত করা হয়েছে। কি বলছেন চক্রবর্তী মশাই? তার মানে আপনি বলতে চাইছেন যে এই অপশক্তির আগমন আমাদের গ্রামে ঘটেছে সে আসলে একটা বাচ্চা ছেলে? আগে হ্যাঁ সতীনাথবাবু, আমার তো অন্তত তেমনটাই মনে হচ্ছে। এই অপশক্তির আকার আকৃতি ও দেহের গঠন দেখে একজন ছোট বাচ্চা ছেলের মতোই মনে হয়, কিন্তু আমার ধারণা কতটা সঠিক কিংবা সে আসলে কে তা কিন্তু জানা নেই। একটা বাচ্চা ছেলেকে হঠাৎ করে কেন পিশাচে পরিণত করা হলো, কে তাকে এইভাবে পিশাচে পরিণত করলো, এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে কিন্তু এই মুহূর্তে নেই। খুব শীঘ্রই এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে বলেই আমি আশা করছি। মশাই, এবার তাহলে আপনি কি করবেন? এবার আমাদের ঠিক কি করণীয়? আপনাদের নয় হে সতীনাথবাবু, এবার যা করার তা আমাকেই করতে হবে। আজ আমি এক মহাযজ্ঞে বসবো। সেই যজ্ঞের পরিসমাপ্তি ঘটলে, যজ্ঞ সাফল্যমণ্ডিত হলে আমি বুঝতে পারবো যে এই গ্রামের কোন অংশে সেই অপশক্তির আশ্রয় নিয়েছে, কোনখান থেকে তাকে জাগিয়ে তোলা হয়েছে। আর একবার সেই জায়গার হদিশ পেয়ে গেলে অনেক রহস্যের জটই একেবারে কেটে যাবে আপনা হতে।
আমার মনের মধ্যে যে সমস্ত প্রশ্নের জাগরণ ঘটেছে তাদের যথাযথ উত্তর পাওয়া কিন্তু যাবে না। বেশ, ঠিক আছে চক্রবর্তী মশাই, আপনি তবে যজ্ঞের জন্য যা সমস্ত কিছু সামগ্রী প্রয়োজন সেই সমস্ত কিছু আমায় এক্ষুনি কাগজে লিখে দিন। আমি এক্ষুনি লোক পাঠিয়ে স্থানীয় বাজার থেকে সেই সকল কিছু নিয়ে আসার ব্যবস্থা করছি। হ্যাঁ, সেই সমস্ত জিনিস আপনি অর্থের বিনিময়ে স্থানীয় বাজারের বিভিন্ন দোকান থেকে ক্রয় করতে পারবেন। সেগুলো আমি একখানি ফর্দ তৈরি করে দিচ্ছি আপনাকে। আর যে সমস্ত জিনিস আপনি জোগাড় করতে পারবেন না তা সংগ্রহ করার দায়িত্ব নিচ্ছি আমি নিজে। আমি এরপর একটা কাগজে লিখে দিলাম সতীনাথ বাবুকে স্থানীয় বাজার থেকে কি কি নিয়ে আসতে হবে সেই সব জিনিস। সেই পত্রের মধ্যে লেখা হলো মুদিখানা ও দশকর্মার অনেক অনেক উপাদান, যেমন ধরো আতপ চাল, মধু, ঘি, পঞ্চফল, হরিতকি, লাল সুতো, কাগজি লেবু, নানান জিনিসপত্র। আর যে সমস্ত জিনিস তিনি অর্থের বিনিময়ে কিছুতে সংগ্রহ করতে পারবেন না, যেমন ধরো ওই শ্মশানের উপযুক্ত মাটি, চিতা রাত পোড়া কাঠ, বেল গাছের ডাল, যে ডালের মধ্যে কেবলমাত্র 3টি পাতা রয়েছে, প্রতিষ্ঠিত পুকুরের 1 ঘটি জল, আরো অনেক কিছু। সারাদিন ধরে সমস্ত উপাদান নিখুঁতভাবে সংগ্রহ করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিহিত অবস্থায় আমি উপস্থিত হলাম যজ্ঞের আয়োজন করা হয়েছে যেখানে সেইখানে। সহদেবপুর গ্রামের মোড়ল মশাই তথা সতীনাথ বাবুর বাড়ির মাঝ উঠোনে যজ্ঞের আয়োজন করা হয়েছিল। আমি যখন যজ্ঞে বসলাম তখন সূর্যদেব একেবারে মধ্য গগনে বিরাজমান, নতুন নয়ন মোদিত করে মনে মনে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অগ্নিদেবের পূজা সম্পন্ন করে শুকনো পাটকাঠিতে আগুন ধরিয়ে যজ্ঞের কাঠে অগ্নি প্রজ্বলিত ঘটালাম। এরপর শুরু হলো একের পর এক মন্ত্রোচ্চারণ। বিশুদ্ধ সংস্কৃত ভাষায় নানা বেদ বেদান্ত ঘেঁটে আমি মন্ত্রপাঠ শুরু করলাম। সতীনাথ বাবু এবং সেই গ্রামের আরো বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিল সেখানে। যজ্ঞ সমাপ্ত হলো, মাটির বুকে চক্র অঙ্কন করলাম। এর পূর্বে এই গ্রামের মাটিতে অঙ্কন করেছিলাম যে চক্র, ঠিক একই রকমের চক্র আবারও পুনরায় আঁকলাম। পবিত্র ধূপ ধুনোর গন্ধে চারিপাশ একেবারে পুরো সুভাষিত হয়ে উঠল। আমি এবার থলের ভেতর থেকে বের করে আনলাম শেষ সামগ্রীটিকে। এটি গাঢ় সবুজ রঙের বেশ বড় আকারের কাগজি লেবু। ডান হাতে নিয়ে তাতে ভালো করে গুঁড়ো সিঁদুর মাখিয়ে মাটির মধ্যে তা নামিয়ে রাখলাম। সে কাগজি লেবু যেন অদৃশ্য কোনো আকর্ষণীয় টানে রীতিমতন গড় গড় করে গড়াতে আরম্ভ করলো। আমি সকলের উদ্দেশ্যে উত্তেজিত কণ্ঠে বললাম, চলুন চলুন, এবার আমাদের তাড়াতাড়ি এই কাগজি লেবুকে অনুসরণ করে যেতে হবে। এই কাগজি লেবু আমাদের নিয়ে যাবে উপস্থিত সেই অপশক্তির ডেরায় যেখানে জাগিয়ে তোলা হয়েছে এই নরকের পিশাচকে। আমরা সকলেই এবার সে গতিশীল কাগজি লেবুর পিছনে এসে উপস্থিত হলাম। সহদেবপুর গ্রামের পার্শ্ববর্তী একটি ছোট্ট জঙ্গলের মধ্যে, সেই জঙ্গলের অভ্যন্তরে শতাব্দী প্রাচীন এক ভগ্নপ্রায় অট্টালিকা তথা পোড়া মন্দিরের সামনে এসে লেবু হঠাৎ করে থমকে গেল। আমি বুঝতে পারলাম এই হলো সেই স্থান যেখানে জাগিয়ে তোলা হয়েছে ওই অপশক্তিকে। আমরা সকলে অতীব সন্তর্পণে একবার প্রায় নিঃশব্দে প্রবেশ করলাম পোড়া মন্দিরের অভ্যন্তরে। মন্দিরের অভ্যন্তরে পা রাখা মাত্রই একটা তীব্র মাংস পচা গন্ধ আমাদের নাকে এসে ঝাঁপটা মারল। সেই বিশ্রী কটু গন্ধের মাত্রা এতটাই বেশি যে আমাদের ইচ্ছে করলো হর হর করে বমি করে দিতে। কোনো রকমে নিজেকে সংবরণ করে আমরা প্রত্যেকে এগিয়ে গেলাম মন্দিরের আরো গভীরে। আর সেখানে গিয়ে উপস্থিত হওয়া মাত্রই দেখলাম এক মর্মান্তিক দৃশ্য। একজন পূর্ণবয়স্ক পুরুষ এবং ছোট্ট বালকের অজনশীল লাশ এখানে পড়ে রয়েছে। লাশগুলির বর্তমান অবস্থায় দেখে পরিষ্কার বোঝা যায় বেশ কিছুদিন আগে তাদের মৃত্যু ঘটেছে। পোড়া মন্দিরের মেঝেতে চিত হয়ে পড়ে রয়েছে এক পূর্ণবয়স্ক কাপালিকের প্রাণহীন ক্ষতবিক্ষত মরদেহ। তরতাজা রক্তের নদী একেবারে শুকিয়ে গিয়েছে, তা মেঝের সাথে মিশে গিয়েছে একেবারে। গোটা স্থানের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুরুতন্ত্র ক্রিয়ার বিভিন্ন উপাদানে। কাপালিকের মুখ ঈষৎ ফাঁক, চোখ দুটো একেবারে ঠেলে যেন অক্ষী কোটরের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। চোখের বিস্ফারিত অবস্থা দেখলে বোঝা যায় মৃত্যুর সময় মরণকালে বুঝি ভয়ানক কোনো কিছু প্রত্যক্ষ করেছিল এ ব্যক্তি। বুক থেকে পেট পর্যন্ত লম্বালম্বি
ভাবে একেবারে কাটা। সেখান থেকে রক্ত মাংস কেউ যেন খুবলে খুবলে খেয়েছে। পোড়া মন্দিরের ভেতরে আসলে কি ঘটনা ঘটেছিল তা বুঝতে আমার মোটেও আর বেশি সময় লাগলো না। আমরা তৎক্ষণাৎ চাপ বোঝা হয়ে গেল। আমি সতীনাথ বাবুর দিকে তাকিয়ে বললাম, সতীনাথ বাবু, এই মৃত কাপালি কি আপনাদের এখানকার স্থানীয় মানুষ? আপনারা প্রত্যেকে একটিবার ভালো করে তাকে চেনার চেষ্টা করুন। আগে না চক্রবর্তী মশাই, এই কাপালি আমাদের এখানকার স্থানীয় মানুষ নয়। আমরা কখনোই তাকে দেখিনি এর আগে। ও আচ্ছা, বুঝলাম। এবার আমি তাহলে গোটা বিষয়টা আপনাদের কাছে অনুমানের ভিত্তিতে খোলসা করে খুলে বলছি। এখানে আসলে ঠিক কী ঘটনা ঘটেছিল। তবে আমার অনুমান কিন্তু খুব একটা ভুল হবার নয়। এই কাপালিক যেহেতু আপনাদের এখানকার স্থানীয় কোনো মানুষ নয়, সুতরাং ধরে নেওয়া যায় যে সে বাইরে থেকে এসেছে। তবে কাপালিকের উদ্দেশ্য খুব একটা ভালো ছিল না। এই কাপালিক আদতে চেয়েছিল যে অত্যন্ত গোপনীয় কিছু তন্ত্রমন্ত্র চর্চা করে সাধনায় সিদ্ধি লাভ করতে বা আরও ক্ষমতাবান হতে। সেই কারণেই সে নিজের সঙ্গে করে এক বালককে নিয়ে আসে। হয়তো নানান প্রলোভনে তাকে ভুলিয়ে কাপালিক এখানে নিয়েছিল, কিন্তু সেই বালক তো আর জানতো না যে কাপালিকের মূল উদ্দেশ্য কি, ঠিক কতখানি অসৎ ছিল তার উদ্দেশ্য। বালকের মৃত্যু ঘটিয়ে তার জীবনের শক্তিকে কাজে লাগিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কাপালিক ব্যর্থ হয়। এই সমস্ত সাধনা খুবই কঠিন সাধনা। সাধনায় যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে চরম সর্বনাশ ঘটে যেতে পারে। যেমন মুহূর্তে এক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। মৃত বালকটি এখানে পরিণত হয়েছে পিশাচে। কাপালিক বালকের জীবনের শক্তিকে কাজে লাগিয়েছিল, কিন্তু পরিস্থিতি বেগতি হয়ে যায়। ওই মৃত বালক পিশাচে পরিণত হয়ে তারই প্রাণ নেয় সবার প্রথমে। বোধহয় একেই বলে কর্মফল। কাপালিক যে অন্যায় ছোট বালকের সাথে করেছিল, সেই অন্যায়ের উচিত শাস্তি সে পেয়েছে। এই শয়তান কাপালিকের মৃত্যু ঘটে ঠিকই, কিন্তু ওই ছোট্ট বালকের অতৃপ্ত আত্মা এখনও রয়ে গিয়েছে মুক্তিহীন অবস্থায়। আমাকে এবার তাকে মুক্তি দিতে হবে, তবেই সে তার এই পিশাচ রূপ থেকে মুক্তি লাভ করবে এবং আপনারাও আবার সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবনযাত্রা করতে পারবেন। আমি তাদের পুরো ঘটনাটা বললাম। তার মানে ঠাকুরমশাই, আপনি বলতে চাইছেন সহদেবপুরের গ্রামে কোনো শত্রু এই কাজ করেনি, মানে পিশাচের জাগরণ ঘটায়নি, বরং তা ঘটিয়েছিল বাইরের একজন মানুষ। হ্যাঁ কিশোরী, এই কাপালি সহদেবপুর গ্রামে কিংবা আশেপাশের তল্লাটের কোনো মানুষ ছিল না। সহদেবপুর গ্রামের সাথে কাপালিকের সামান্যতম কোনো শত্রুতা ছিল না। তবে কাপালিকের ক্ষেত্রে চেয়েছিল কোনো এক এমন স্থানে তার এই তন্ত্রক্রিয়া করতে যেখানে সচরাচর কোনো সাধারণ মানুষের যাতায়াত নেই। সহদেবপুর গ্রামের বাইরে থাকা সেই জঙ্গল ঠিক একই রকম স্থান ছিল, তাই কাপালিকের এই স্থানকেই বেছে নিতে হয়েছিল সাধনা করবার জন্য। এরপর সাধনার সেই বিশেষ অংশ হিসেবে ছোট বাচ্চা ছেলেটিকে নরবলি দিয়ে সে বুঝতে পারে সঠিক পদ্ধতিতে সাধনা সম্পন্ন হয়নি, তাই বাচ্চা শিশুটি পরিণত হয়েছে নরকের পিশাচে। পিশাচ সবার প্রথমে ওই কাপালিকের প্রাণ নেয়। এভাবেই কাপালিকের মৃত্যু ঘটে, আর সেই বাচ্চা ছেলেটির অতৃপ্ত আত্মা পিশাচ হয়ে ঘুরে বেড়াতে থাকে সমগ্র তল্লাটে। বাচ্চা ছেলেটির এমন মর্মান্তিক পরিণতির কথা জেনে সতীনাথ বাবু সহ সকলেই একেবারে থমথমে হয়ে পড়লেন। বৃদ্ধ সতীনাথ বাবু ভারী নরম মনের মানুষ। আমি দেখলাম তার দুই চোখ জলে ভরে উঠেছে। আমি সতীনাথ বাবুর দিকে তাকিয়ে বললাম, সতীনাথ বাবু, আপনারা প্রত্যেকেই এবার এখান থেকে ফিরে যান। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে। আমি ওই অপশক্তির জন্য এখানে অপেক্ষা করব। সন্ধ্যা নামার পর তার আগমন ঘটবে স্থানে, তখনই আমি তার মুখোমুখি হব। সে কি চক্রবর্তী মশাই, আপনি আপনি এখানে একলা থাকবেন? আপনার যে কোনো সময় যা কিছু বিপদ ঘটতে পারে। সতীনাথবাবু, এর আগেও আমি আপনাকে বলেছি যে আপনি দয়া করে আমাকে নিয়ে এত বেশি দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করার মতন কোনো কারণ নেই। আমার ওপর পরমেশ্বরের আশীর্বাদ রয়েছে, তিনি মঙ্গলময়, তিনিই আমায় রক্ষা করবেন। আপনারা দয়া করে ফিরে যান, কারণ এখানে আপনাকে একলা থাকতে দেওয়া যাবে না। আমার এই কথার পর আর কেউই কোনো কিছু বলল না। তারা সকলেই এবার যে যার মতন চলে গেল। আমি কেবলমাত্র বসে রইলাম ঠাই ওই ভাঙা পুরো প্রত্যক্ত বাড়ির অভ্যন্তরে। জঙ্গলের পরিবেশ হওয়ার কারণে অত্যন্ত দ্রুততার সাথে ঘন অন্ধকার নেমে এলো চারপাশ জুড়ে। আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না ওই বাচ্চা ছেলেটির অতৃপ্ত আত্মার আমি কি অবস্থা করতে পারি। যত যাই হোক না কেন, সে আসলে এক বালকের অতৃপ্ত আত্মা, তাই আমি তাকে আঘাত করতে পারবো না কোনো অবস্থাতেই। এমনিতেই সে বড় যন্ত্রণাদায়ক মৃত্যু পেয়েছে।
এখন মরণের পরেও তাকে যন্ত্রণা দিতে আমি একেবারে রাজি নই। আমি 2 হাত জড়ো করে কেবলমাত্র পরমেশ্বরের উদ্দেশ্যে বললাম তিনি যেন কিছু একটা ব্যবস্থা করে দেয় এই পিশাচকে মুক্তি দেওয়ার জন্য। নিরীহ নিরাপরাধ বালকের অতৃপ্ত আত্মা যেন শেষ পর্যন্ত মুক্তি পায়। জঙ্গলের বুক যখনই অন্ধকার ঘনিয়ে এলো ততই সেই বিভৎস পচা গন্ধটা ক্রমশ যেন মিলিয়ে কেমন যেন একটা মিষ্টি গন্ধে ছড়িয়ে পড়লো চারিপাশ। সেই মিষ্টি গন্ধ এর আগে আমি কোনোদিনও পেয়েছি কিনা তা মনে করে পারলাম না। বাইরে থেকে কিসের যেন একটা আওয়াজ ভেসে এলো, তবে সেদিকে বিশেষ কর্ণপাত আমি করলাম। আর মস্তিষ্ক জুড়ে ততক্ষণে হাজারো রকমের দুশ্চিন্তা একবারে গিজ গিজ করছে। কতক্ষণ বিভোর হয়ে আমি সেই পিশাচের জন্য প্রতীক্ষায় বসেছিলাম তার সঠিক হিসাব আমি বলতে পারবো না। একসময় পিছনের পানে আমার নজর গেল এক খিলখিলে অট্টহাসির শব্দে। আমি দেখলাম সেই বেটে ঘাড়ো শীর্ণ কালো ছায়ামূর্তির আগমন ঘটেছে পরিত্যক্ত মন্দিরের অভ্যন্তরে। তার চোখ দুটো যেন আরো লাল হয়ে উঠেছে। সে 2 চোখের মধ্যে থেকে ঠিকরে বেরিয়ে আসছে লাল উজ্জ্বল আলোর জ্যোতি। তার মুখের মধ্যে থেকে বেরিয়ে আসা একাধিক দাঁতের ছাড়ি অন্ধকারের মধ্যেও চকচক করছে। সে হয়তো আমাকে চিনতে পেরেছে, আর তারপরে বুঝতে পেরেছে গতকাল রাতে আমি তার মুখের খাবার ছিনিয়ে নিয়েছি। সে এবার আমার ক্ষতি করার জন্য ক্রমশ এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমার ভীষণ রকমের অসহায় লাগলো। নিজেকে এরকম জটিল পরিস্থিতিতে কি করা উচিত আমি কিছু বুঝতে পারলাম না। সে এবার আমার উপর ঝাঁপিয়ে পড়বে ঠিক এমন সময় পোড়া মন্দিরের অভ্যন্তরে অন্ধকার পরিপূর্ণ হয়ে উঠল নীল উজ্জ্বল আলোর জ্যোতিতে। আমি দেখলাম ঘরের মধ্যে কোথা থেকে যেন ঢুকে এসেছে পাল পাল দাঁতালো শূকর। তাদের বড় বড় দাঁত, গায়ের লোম খাড়া খাড়া। তারা প্রত্যেকে মুখ দিয়ে গদ্গদ করে শব্দ করছে, চারিদিকে ছড়ে বেড়াচ্ছে। আমি বুঝতে পারলাম এই শব্দটাই আমি পেয়েছিলাম খানিকক্ষণ আগে, তবে তখন শব্দটা আসলে কিসের তা মিলিয়ে উঠতে পারিনি। একজন বয়স্ক স্থানীয় বৃদ্ধ মানুষ এসে দাঁড়ালেন সেই জায়গাটায়। তার 2 চোখ বড় বড়, চোখের দিকে তাকালে মনে হয় ত্রিভুবন যেন অন্তরিত হয়ে রয়েছে তার ওই নয়নে। গলা রুদ্রাক্ষের মালা। সে পৌড় উচ্চ কণ্ঠে বজ্র কঠিন গলায় বলল, এসো এসো বলছি আমার কাছে। তোমার এখানে থাকার আর কোনো প্রয়োজনীয়তা নেই। চলো চলো, তুমি আমার সাথে অন্যত্র চলো। আমার 2 চোখ হয়তো ততক্ষণে জলের ধারা নেমে আসতে আরম্ভ করেছে। 2 হাত জড়ো করে আমি নত হয়ে প্রণাম জানালাম। এই যে আমার ঈশ্বর স্বয়ং কাল ভৈরব, আজ তিনি দাঁড়িয়েছেন আমারই সম্মুখে। বালকের অতৃপ্ত আত্মা তথা পিশাচ এবার সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হয়ে মিলিয়ে গেল কাল ভৈরবের দেহের সাথে। নিজের শূকরের পালককে নিয়ে তিনি কেমন যেন ধোঁয়াশার মতন মিলিয়ে গেলেন চোখের সামনে। আমি ফিরে এসেছিলাম সহদেবপুর গ্রামে। সকলকে জানিয়েছিলাম তার দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। এখন থেকে সম্পূর্ণরূপে সবকিছু সুরক্ষিত। এইভাবেই সেইবার ওই গ্রাম রক্ষা পেয়েছিল। আজকের মতো গল্প তাহলে এই পর্যন্তই। আশা করি তোমাদের আজকের এই কাহিনী খুব ভালো লেগেছে। ঠাকুরমশাইয়ের আজকের গল্প সত্যি বড় ভালো ছিল। গল্প পাঠ শেষ হলে তার কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী ছাতা মাথায় বেরিয়ে পড়লাম রাস্তায়। জল জমা রাস্তার বুকে ছপ ছপ শব্দ তুলে আমরা হাঁটতে আরম্ভ করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন সহদেবপুরের ত্রাস। তারানাথের চরিত্রে রূপঙ্কর, কিশোরীর চরিত্রে রৌনিক, বিভিন্ন চরিত্রে কস্তুরী, প্রদ্যুৎ, বর্ণালী ও রৌনিক। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় ডাইনামিক অ্যাটমস। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।